লন্ডন বৈঠকের পর আপাত দৃষ্টিতে নির্বাচন কেন্দ্রিক সংকট দূর হয়ে গেছে মনে করা হলেও সত্যিকার অর্থে নির্বাচন কেন্দ্রিক সংকট কতটা দূর হয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানামুখী আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখনো রাজনৈতিক জটিলতা কাটেনি, বরং সামনের দিনে রাজনৈতিক মেরুকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। এই বাস্তবতায় ফেব্রুয়ারিতে ভোটকে কেন্দ্র করে সংস্কার ও ঐক্যমত্য কতদূর, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন সুলতান মাহমুদ, উপসম্পাদক দৈনিক আমার দেশ। সেই সঙ্গে আরও আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব নির্বাচন ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে লন্ডন বৈঠকের পর আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক জটিলতা কেটে গেছে, আসলেই কি তাই? নির্বাচন নিয়ে তো একটা আলাপ আলোচনা হয়েছে এবং আমরা একটা নতুন টাইম ফ্রেম পেলাম। আবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, এখনো কিন্তু হতে পারে, সেখানে আমরা যদি কিন্তু দেখছি, যদি কিন্তু থাকেই। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে চারটা টাইম ফ্রেম আছে। একটা হচ্ছে ডিসেম্বরে অল্প কিছু সংস্কার হলে, সেই অল্প কিছুর দেখা এখনো পেলাম না, কিন্তু কেউই পায়নি, পেতে হবে। আর যদি একটু বেশি কিছু হয় তখন জুন মাসে, তার মাঝখানে আবার এপ্রিল মাসও হতে পারে, এরকম একটা ছিল। এখন ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এপ্রিল মাসে হতে পারে, তো ওই সবই হতে পারে। এবং লন্ডন ঘোষণা, যে যৌথ ঘোষণা, যদিও এটা মানে গত 75 বছর বা 100 বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নেই যে দেশের শীর্ষ নেতা যিনি থাকেন তার সাথে একটা রাজনৈতিক দলের প্রধান বা রাজনৈতিক দলের প্রধান নেতার বৈঠকের পরে একটা যৌথ ঘোষণা। এটা 100 বছরের ইতিহাসে বা 200 বছরের ইতিহাসে আপনি পাবেন না। কারণ আপনি নিশ্চয়ই পড়েছেন, রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল একবার এখানের সময়, সেখানেও কিন্তু এরকম যৌথ ঘোষণা, দুইজনের মধ্যে আলাপ করে যৌথ ঘোষণা হয়নি। তো এইটা একটা নতুন কিছু পেয়েছি আমরা, নতুন ঘোষণা আসছে। এর ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের মতামত আছে। না, এখনো ইতিবাচক নেতিবাচক কোনোটাই দেখতেছি না। একটু অ্যানালাইসিস করি আমরা। ইতিবাচক নেতিবাচক জনগণ ডিসাইড করবে বা পরে আমরা ডিসাইড করতে পারবো। প্রথম 2-3টা শব্দ গুচ্ছের প্রতি একটু নজর দেই। সব প্রস্তুতি শেষ হলে, সব প্রস্তুতি কোট আন কোট, এই সব প্রস্তুতির কোনো ব্যাখ্যা আছে? এরকম কোনো একটা ভেগ শব্দ না যে সব প্রস্তুতি মানেটা কি। তারপরে একটা অংশ আছে যে সংস্কার বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি, আবার কোট আন কোট করেন, পর্যাপ্ত অগ্রগতি, সব প্রস্তুতি, পর্যাপ্ত অগ্রগতি। তো এখান থেকে আমি কিভাবে বলবো যে এটাকে নির্বাচনের ইতিবাচক ঘোষণা? যতদিন পর্যন্ত না নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে, গত 10 মাস এবং এখন যা দেখছি, ততদিন পর্যন্ত আমি একজন নাগরিক হিসাবে কখনই মনে করবো না যে নির্বাচনের এই টাইম ফ্রেম ঠিক থাকবে। মনে করার কোনো কারণ নেই, কারণ সব প্রস্তুতি বুঝি না, অল্প সংস্কার বুঝি না, বেশি সংস্কার বুঝি না, তারপরে আপনার পর্যাপ্ত অগ্রগতি বুঝি না। পর্যাপ্ত অগ্রগতির আসলে মানদণ্ডটাও বা কিভাবে নির্ধারণ হবে? বিচারিক প্রক্রিয়ায় বিচার নিশ্চয়ই চলবে। বিচারিক প্রক্রিয়া চলতে তো একটা উদাহরণ, আমরা ছোট উদাহরণ নিয়ে আলোচনা করি, আরো বড় উদাহরণ আছে। আজহার সাহেবের বিচারটা দেখেন। 2012 সালে উনি গ্রেপ্তার হয়েছিলেন, 25 সালে উনি মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন। তো 13 বছর লাগলো ওনার বিচার প্রক্রিয়া শেষ হতে। এখনো এটার বিরুদ্ধে কিন্তু আপিল হতে পারে বা আপিলের রিভিউ হতে পারে। তো এটা আরও চলতে পারে 2-1 বছর বা আরও 5 বছর চলতে পারে। তো আপনি একটা বিচারিক প্রক্রিয়া, যেসব মামলাতে আমরা বিচার করতে চাচ্ছি, আইসিটি ট্রাইব্যুনালে যেটা যাচ্ছে বা অন্যান্য কোর্টে যদি যায়, যে কোনো মার্ডার কেস, সেটাকে প্রুভ করা, সেটার বিচারিক প্রক্রিয়ায় যাওয়া, তদন্ত রিপোর্ট সাবমিট করা, তারপরে সাক্ষী প্রমাণ হাজির করা, তারপরে সওয়াল জবাব হওয়া, এরপরে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে 10, 12, 15, 20 বছর লেগে যেতে পারে। সুতরাং বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, একটা বিচার শুরু হয়েছে। তো ওই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এইটুকে আপনি যদি সন্তুষ্ট থাকেন, যারা এইসব নিয়ে কথা বলেন তাদেরকে এখানেই সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্টির মানদণ্ডটা এখানেই সন্তুষ্ট থাকতে হবে যে আপনারা বিচার দাবি করেছেন, বিচার শুরু হয়ে গেছে। এখন বিচার প্রক্রিয়াকে তাদের মতো স্বাধীনভাবে চলতে দেন। আপনি এখানে প্রিএম্প্ট করতে পারবেন না। ইভেন আইনমন্ত্রী ও আইন উপদেষ্টা যিনি আছেন, তিনিও এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবেন না। প্রধান উপদেষ্টা তো করতেই পারবেন না, কোনো উপদেষ্টাই করতে পারবে না, কোনো দল করতে পারবে না। এবং এগুলো করতে গেলেই নানান প্রশ্ন উঠবে, এবং অতীতে এইসব নিয়ে নানান প্রশ্ন উঠেছে। সুতরাং আপনার বিচার প্রক্রিয়াকে স্বাধীনভাবে ঠিকমতো চলতে দিতে হবে, স্বচ্ছ হতে হবে, ন্যায্য হতে হবে, এবং বিচারের বিষয়টা খুব ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে যে যিনি বিচার প্রার্থী তিনি যেন মনে করেন যে তিনি ন্যায় বিচার পেয়েছেন। যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকে যদি শাস্তি দেওয়া হয়, তিনিও যেন বলতে না পারেন যে তিনি ন্যায় বিচার পাননি, ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন। সুতরাং বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং পুরো পরিষ্কার থাকতে হবে। আমি ধন্যবাদ জানাই
চিফ প্রসিকিউটর যখন এই অভিযোগনামা পড়ে শুনিয়েছেন তখন টেলিভিশনে এটা দেখানো হয়েছে। বাট ওই ড্রামা বা ওটাকে কেউ কেউ ড্রামা মনে করেন, ওটা ওইখানে শেষ হতে পারবে না। আপনাকে এই পুরো বিচার প্রক্রিয়া এখন টেলিভিশনে প্রতিদিনের প্রচার করতে হবে এবং আপনার সে সুযোগ আছে, বিকজ আপনার বাংলাদেশ টেলিভিশনের যে পার্লামেন্টারি ইউনিটটা আছে যেখানে পার্লামেন্ট দেখানো হতো সেটা পুরোপুরি ফ্রি আছে, সংসদের যে টেলিভিশন সেটা পুরোপুরি ফ্রি আছে। সুতরাং আপনি এখন পুরো বিচারটাই দেখাবেন, তাতে এখন দেখা যাবে যে কি আলোচনা হচ্ছে, কি সওয়াল জবাব হচ্ছে, সাক্ষীরা কি সাক্ষী দিলেন, সাক্ষীদের কি জিজ্ঞাসা করা হলো এবং ফাইনালি কি রায় হলো। তাহলে এই প্রক্রিয়াটা সহজ হবে এবং পরিষ্কার হবে জনগণের সামনে। সুতরাং আপনাকে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংস্কার এটা অনেকবার আলোচনা হয়েছে, আলোচনা করতে করতে এটা ক্লিশে পর্যায়ে চলে গেছে। এখন সংস্কার নিয়ে আলোচনা না করাই ভালো। সংস্কার তো আমরা কিছু দেখি নেই এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কার চলতে থাকবে এবং মানব জাতি যতদিন আছে, যতদিন রাষ্ট্র আছে, যতদিন পৃথিবী আছে, আমরা যারা দেশ পরিচালনা যারা করবেন তারা সংস্কার করতেই থাকবেন। এখন আপনার জরুরি কী কী সংস্কার ছিল সেগুলোর ব্যাপারে কিন্তু অনেক মতৈক্য আছে বা ঐকমত্য আছে, সেগুলো কিন্তু একটাও করিনি। আমরা বড় বড় বিষয়ের হাত দেওয়ার চেষ্টা করছি। আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সেকেন্ড ক্যাবিনেট চাই, মানে দ্বিতীয় কক্ষ পার্লামেন্ট বিশিষ্ট, আমরা চাই রিপ্রেজেন্টেশনটা হবে পার্সেন্টেজের ভিতরে, মানে আপনি যা ভোট পাবেন ওটাকে বলে কি গণপ্রতিনিধিত্ব হবে। আবার পার্লামেন্ট হবে নাকি এটা ওই শাসন আপনার সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ হবে, এটা চাচ্ছেন আপনি। এখন এত কিছু চাচ্ছেন যেটা অসম্ভব চাওয়া, কারণ এই মুহূর্তে আপনি দ্বিতীয় কক্ষ করা সম্ভব না, এই মুহূর্তে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করা সম্ভব না মানে এটা অসম্ভব। এটা বিএনপির পক্ষে মানেই সম্ভব না, কারণ বিএনপি এখন একমাত্র শক্তিশালী দল যে রাজনীতিতে তাদের যে প্রভাব আছে তাতে তারা ভবিষ্যতে একটা সরকার গঠন করতে পারে। যদি আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে ঐকমত্য চান এবং বাধ্য করেন, বিএনপি কেন এটা করবে? বিএনপি কি 50% ভোট আছে নাকি? 50% ভোট না থাকলে তো বিএনপি কোনো সরকার গঠন করতে পারবে না। মানে 50% ভোট পেতে হবে, এই 50% ভোট বাংলাদেশের কোনো দলের কাছে নেই। তা আমরা কি ইচ্ছে করে জোর করে একটা হ্যাং পার্লামেন্ট করতে চাই কিনা? হ্যাং পার্লামেন্ট এমনিতেও হতে পারে, বিএনপি এমনিতেও হয়তো 120-30 সিট পেতে পারে, তখন তো তাদের আরও 30 সিটের সাপোর্ট দরকার হবে। কিন্তু যখনই আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন তখন হ্যাং পার্লামেন্ট মানে মোটামুটি একেবারে নিশ্চিত করতে যাচ্ছেন। তো এটা কাদের জন্য আমরা নিশ্চিত করব, কেন নিশ্চিত করব? এবং এটা করতে চাইলে তো আপনি একটা পার্লামেন্ট নির্বাচন হবে, পার্লামেন্ট নির্বাচনে যারা পার্লামেন্টে যাবেন তারা সবাই মিলে যদি মনে করেন যে এরকম একটা করা দরকার তারা করতে পারেন। 1991 সালে পার্লামেন্ট নির্বাচনে বিএনপি জিতেছিল, তাদের কিন্তু ঘোষণা ছিল যে তারা রাষ্ট্রপতি শাসিত সরকারে বিশ্বাস করে, তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেনি। বাট যখন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু 3 জোটের রূপরেখার মধ্যে ছিল, বিএনপি কিন্তু এটা অনার করেছে এবং সবাই মিলে তখন আমরা পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে যেতে পেরেছি। সুতরাং এগুলোতে যাওয়া যাবে না এরকম না। কোনো দলের ঘোষণাপত্রে বা কোনো দলের ওয়াদার মধ্যে বা কোনো দলের গঠনতন্ত্র কিছু না থাকলেও সেই দল কিন্তু যদি মনে করে যে এটা জনগণের স্বার্থে করা সম্ভব তাহলে সেটা করতে পারে এবং সেটার জন্য আপনি ছেড়ে দেন না। আপনি জোর করে কেন? বাংলাদেশ নামটা ইংরেজিতে একই রকম থাকবে, এটা অন্য অনুবাদ করতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিসটা নয়। কেউ কেউ আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা নিয়ে আমাদের যুদ্ধ করেছে, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, সেটাকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছেন। কোনো জায়গায় যখন আন্দোলন হচ্ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, তখন সেখানে আমার সোনার বাংলা গাওয়ার সময় কেউ কেউ বাধা দিয়েছেন, তাই না? এইগুলো আমরা দেখছি। তা আপনি সংস্কার বলবেন এবং কি সংস্কার করতে চান এটা পরিষ্কার করবেন না। অবশ্য ঐকমত্য কমিশনের বৈঠক আছে 17 থেকে 19 জুন, আমরা দেখি সেখানে কি কি আলোচনা হয়, যে ওখানকার আলোচনার পরে লন্ডন বৈঠকের পরে এখানে কি কি উন্নতি হয় সেটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান। সুলতান মাহমুদ, আপনার কাছ থেকে একটু বুঝতে চাই নির্বাচনের সময় নিয়ে। আমরা প্রধান উপদেষ্টার আগের বক্তব্য যদি তুলে ধরি, সেখানে সম্ভাব্য নির্বাচনের সময়সীমা ছিল ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত এবং নতুন সময়সীমা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সরকারের তরফ থেকে এপ্রিল, বিএনপির প্রস্তাব ফেব্রুয়ারি। এবং শোনা গেল যে বৈঠকে দুই পক্ষই একমত হয়েছে, সেখানে সরকার কিছু শর্ত জুড়ে দিয়েছে। আমরা যদি সরকার আর বিএনপির প্রস্তাবটা যদি আমরা পাশাপাশি রাখি, আমরা দেখছি ব্যবধানটা 2 মাস। এই 2 মাসে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় শর্ত পূরণ সম্ভব কি? ধন্যবাদ। আমি প্রথমে লন্ডন বৈঠক নিয়ে অনেক রকম কথা হয়েছে, অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছে। আমি বলি যে আপনিও সূচনাতে যেটি বলছিলেন যে এই বৈঠকটির মধ্য দিয়ে যে ঘোষণাটি এসছে সেই ঘোষণাটাই কিন্তু শেষ কথা নয়।
প্রথমত সেটি শেষ কথা নয়, এটি একটি আপনি বলতে পারেন যে আমাদের রাজনীতিতে একটি আইস ব্রেকিং হয়েছে, একটি বড় ধরনের বৈপরীত্য ছিল সরকারের সাথে রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলের একটি বৈপরীত্য ছিল নির্বাচনের তারিখ দিনক্ষণ নিয়ে। আরেকটি জায়গা ছিল শঙ্কা, সন্দেহ, সংশয় তৈরি হয়েছিল, আদৌ কি নির্বাচন হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু তৈরি হয়েছিল। এবং সরকারকে একটি পক্ষ নানানভাবে, সেটি যত ছোট পক্ষই হোক না কেন, তারা এই সরকারকে 5 বছর দেখতে চায়, 5 বছর রাখতে চায়। প্রধান উপদেষ্টারও বিদেশে কোনো এক জায়গায় তিনি বলেছেন জনগণ আমাকে চায়, ওয়েলকাম করেছে। তো সেই জায়গা থেকে যখন এবারের বৈঠকটি হলো, 1 ঘন্টা 20 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, 2 নেতায় 1-to-1, এবং সেখানটাতে অন্তর্বর্তী সরকার প্রধান এবং একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনে বৈঠক করেছেন। এবং বৈঠক থেকে এই যে যৌথ ঘোষণাকে যেভাবেই দেখুক না কেন, যেটি আবু আলম শহীদ খান ভাই বলছিলেন যে 100 বছরের ইতিহাসে, 200 বছরের ইতিহাসে এরকম নজির নাই। নজির কাউকে না কাউকে স্থাপন করতে হয়, নজির প্রয়োজনের খাতিরে নজির আসে, বিভিন্ন সময়ের দাবিতে অনেক কিছু চলে আসে। তো আমি মনে করি যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা অনেকগুলো বিষয়কে অনেকভাবে দেখতে চাই। যেমন যদি এটি যৌথ ঘোষণার মধ্য দিয়ে এই কথাটি না আসতো, তাহলে এটি ডালপালা ছড়াতে পারতো অনেক। বিএনপি একভাবে ব্যাখ্যা করত, সরকারের প্রেস সেক্রেটারি বা সরকারের যারা প্রতিনিধিত্ব করছিল তাদেরকে গণমাধ্যম থেকে বিভিন্নভাবে তাদের কাছে ভেতরের খবর জানতে চাওয়ার একটি অভিপ্রায় থাকতো, এবং সেখান থেকে ভিন্ন ভিন্ন তথ্য বেরিয়ে আসতো, এবং সেটি কখনো সুখকর হতো না। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যৌথ ঘোষণার মধ্য দিয়ে যে তারিখটি আপাতত ঘোষিত হয়েছে, এর মধ্যে আসলে আপনি যদি এখনই খুঁজতে চান যে এটি হচ্ছে কিনা বা ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা, আমি এর মধ্যে বলি যে এই বৈঠক এবং বৈঠকের ঘোষণার মধ্য দিয়ে বিএনপি বা তারেক রহমান তারা এখানটাতে কোনো রাজনীতি করেন নাই। যেটি শহীদ ভাই বলছিলেন যে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে অনেক সময় রাজনৈতিক দল, যারা দায়িত্বশীল দল, তারা তাদের অবস্থান থেকে সরে আসে। রাজনীতি না করলেও রাজনৈতিক মহলে কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখছি। হ্যাঁ, আমি সেটাই বলছি যে সরে আসতে হয়। তো সেখানে ডিসেম্বরে যেটি ঢাকায় তারুণ্যের সমাবেশে তারেক রহমান বলেছিলেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, উনি বারবার বলছেন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাও বলেছিলেন। তো সেই জায়গা থেকে একটি বৈঠকের মধ্য দিয়ে আমি বলবো যে একটি খুব উষ্ণ আতিথেয়তা দুজনের মধ্যে বা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যে বৈঠকটি হয়েছে এবং তারেক রহমান সেখান থেকে সরে এসেছেন। একইভাবে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে, সেখান থেকে সরে এসেছেন। কিন্তু প্রধান উপদেষ্টা ওই 2টি পয়েন্ট ওখানটাতে উল্লেখ করেছেন, যদি এই সময়ের আগে বা এই সময়ের মধ্যে বিচার এবং সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা যায় তখন, যদি এবং কিন্তুর যে বিষয়গুলো, এটি কিন্তু এখনই আবার বলছি এর মধ্যে কিন্তু অনেক কিছু নিহিত রয়েছে। যেহেতু অনেক কিছু নিহিত রয়েছে, আবার সেখানেই প্রশ্ন 2 মাসের ব্যবধানে সেগুলো আসলে সমাধানে, হ্যাঁ, সেই 2 মাসের ব্যবধানে যেটি আপনি বলছেন যে যদি 9তে না হয় তাহলে 90তেও হবে না। একটি প্রচলন আছে না, কথা একটি প্রবাদ বাক্যের মতো আছে যে 9তে না হলে 90তেও হয় না। তো অতীতের কেয়ারটেকার সরকারগুলো 3 মাসে অনেক কিছু করেছে, দৃশ্যমান করেছে, কিন্তু 10 মাস কেটে গেল, যেটি সংস্কারের এই সরকার শুরুটাই তো হয়েছে যে ম্যাসিভ সংস্কার করবে তারা, সংস্কারের জায়গাগুলোতে সংস্কার কমিশন হলো, 11টি কমিশন হলো, সেই কমিশনের প্রস্তাব আসলো, জাতীয় ঐক্যমত কমিশন হলো, কিন্তু বাস্তবে একটি বিচার প্রক্রিয়া শুরু হওয়া ছাড়া আর কোনো সংস্কারকে আমরা দেখতে পাইনি। তো সেটি যে টাইম সামনে আছে, যদি বলি 8 মাস, তাই না শুধু 8 মাস সামনে সময় আছে যদি ফেব্রুয়ারির কথা বলেন, আর যদি ফেব্রুয়ারি থেকে যদি এপ্রিলে চলেন তাহলে 10 মাস। তো এই 8 মাসের মধ্যে কোন ধরনের বিচার এবং এই যে সংস্কারের কাজ যেটা করবেন সেটি এখন বড় প্রশ্ন হয়ে সামনে এসছে। কিন্তু কারণ আমরা সরকারের ভিতরে কাজের যে গতি দেখছি সেটিতে খুব বড় ধরনের কোনো সংস্কার এবং ওই যে সন্তোষজনক সংস্কার যেটি বলা হয়েছে যে পর্যাপ্ত অগ্রগতি, পর্যাপ্ত এবং এই যে সব প্রস্তুতি, এই সবগুলো আসলে ভেগ টার্ম, এগুলোর মানে আনলিমিটেড,
এবং এই যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য যে যে বিষয়গুলো হাত দেওয়ার দরকার, আপনি ইলেকশন কমিশনের কথা যদি বলেন, ইলেকশন কমিশন কিন্তু রেডি, এবং এই নির্বাচন এই মেয়াদের মধ্যে, এই ফিসক্যাল ইয়ারের মধ্যে করবার জন্য কিন্তু বাজেটে আপনি যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতে কিন্তু স্পষ্ট, যদি আপনি বাজেট বিশ্লেষণ করেন, অতীতের নির্বাচনী বছরের বাজেট এবং এবছরের আগামী নির্বাচনী বাজেট যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে বাজেটটি কিন্তু হয়েছে নেক্সট ফিসক্যাল ইয়ারের মধ্যে নির্বাচনটি করবার জন্য। তো সেখানটাতেও যথোপযুক্ত বরাদ্দও দেওয়া হয়েছে ন্যাশনাল ইলেকশন সম্পন্ন করবার জন্য। কিন্তু যদি আটকে দেয়া হয় যে পর্যাপ্ত সংস্কার হয়নি, যে সংস্কার কথাগুলো শহীদ ভাই বলছিলেন, এই সংস্কারগুলো আদৌ কি এটি 5 বছর মানে 5 মাস 7 মাস 10 মাসের মধ্যে আদৌ সম্ভব? আপনি যদি করেন সেই সংস্কার বাস্তবায়ন করবে কারা? সেই সংস্কার ইমপ্লিমেন্ট করবে কারা? আমরা যে বৈঠক দেখলাম, সেই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক জটিলতার না হয় অবসান হলো, বিএনপি সন্তুষ্ট হয়েছে, যেমনটি বিএনপি বৈঠকের পরপরই জানিয়েছে। কিন্তু বিএনপির বাকি দাবিগুলোর আসলে সেই দাবি থেকে বিএনপি সরে আসলো কিনা সে বিষয়ে একটু স্পষ্ট হতে চাই। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সুলতান মাহমুদ, যে আলোচনায় আমরা ছিলাম, নিরাপত্তা উপদেষ্টা সহ 3 উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিএনপি বেশ কিছুদিন ধরেই। কিন্তু লন্ডন বৈঠক শেষে আমরা দেখলাম যে সেই নিরাপত্তা উপদেষ্টাই ব্রিফ করলেন এবং পাশেই বসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বডি ল্যাঙ্গুয়েজ থেকে আসলে আমরা কি বুঝলাম? এক ধরনের সমঝোতায় কি পৌঁছেছে? আমি বলি, এই জায়গাতে আপনি যদি বিএনপির কথা বলেন, বিএনপির যিনি নেত্রী, বারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে বলা হয় আপোষের নেত্রী। উনি কখনো কোনো কিছুর সাথে আপোষ করেন না। কিন্তু আমি এবার বলবো যে বিএনপির যে, আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন, বিএনপির যে পিছু হটা, আমি বলবো যে বিএনপি তার অবস্থান থেকে পিছু হটেছে। যদি নির্বাচনী ইস্যুতেই বলেন আপনি, এখন দেশের সর্ববৃহত্তম দল এখনকার, যদি আপনি বলেন যে ভোটের বাক্সের কথা বলেন, ভোটের পার্সেন্টেজের কথা বলেন, যে কোনো বিবেচনায় বলেন, তারা এখন নির্বাচনের জন্য মুখিয়ে আছে। তাদের সব দাবি কিন্তু এক মোহনায় গিয়ে মেলে, সেটি হলো দ্রুত নির্বাচন। তো এখন সেই দ্রুত নির্বাচনের জায়গাটিতে যদি তারা আশ্বাস পায়, প্রতিশ্রুতি পায়, সেখানটাতে যদি অন্য কোনো কিছুকে তারা এড়িয়ে যেতে চায়, আমি তো বলবো এটি দেশের জন্য মঙ্গলজনক এবং জাতির জন্য মঙ্গলজনক এবং এই সরকারের জন্য সহায়ক। যদি বিএনপি তার যে, আপনি যে দাবির কথা বলছিলেন, সেটি পাশ কাটিয়ে যায় বা এড়িয়ে যেতে চায় নির্বাচনের স্বার্থে, তো সেটিকে সাধুবাদ জানানোই উচিত। তো আমি মনে করতে চাই যে বিএনপি যেহেতু এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলেনি, বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, আমি বডি ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে যদি সেখান থেকে দেশে ফেরার পর বা সেখানে বসে আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা যেটি বললেন, উনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানটাতে কিন্তু ওনারা পাশ কাটিয়ে গেছেন এবং বলেছেন যে বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে এবং দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এবং ওই দাবিগুলোর ব্যাপারে অনেকটা বলতে পারেন নির্বাক, নিস্তব্ধ, এরকম বলতে পারেন যে তারা বারবার পাশ কাটিয়ে গেছেন। বললাম শহীদ খান, আপনার কাছেও কেমনটি মনে হয়েছে কিনা যে বিএনপির ওই দাবিগুলোর বিষয়ে পাশ কাটিয়ে গেছে? না, পাশ কাটিয়ে গেছে এটা তো স্পষ্ট। মানে ওই দাবির বিষয়ে তো কোনো আলোচনা হয়নি, আমরা কোনো যৌথ ঘোষণা দেখিনি এবং বিএনপি এখন এই বিষয়টা বলছে না। তার মানে ওই যে 3 উপদেষ্টার পদত্যাগের যে দাবিটা ছিল, সেই দাবিটা আপাতত স্থগিত রাখছে, এরকম বলতে পারেন, সাসপেন্ডেড হতে পারে। আবার যে কোনো মুহূর্তে দাবি করা তো আর বন্ধ রাখা যাবে না, যে কোনো মুহূর্তে তারা দাবিটা তুলতে পারেন। বাট অন্যদিকে আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা হচ্ছে, অন্য ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে তারা যখন এই 3 জনের দাবি করেছিলেন, তখন আপনি দেখবেন, খেয়াল করবেন যে ডক্টর ইউনূস যখন বৈঠক করলেন বিএনপির সাথে, বিএনপি এবং জামাতে ইসলাম, ওখানে এনসিপিকেও ডাকা হয়েছিল, রেজিস্টারবিহীন একটা দল, প্রথম দিন। তো গুরুত্বপূর্ণ দল হিসেবে এই 3 জনকে যখন ডাকলেন, তখনও কিন্তু ওনার পাশে বসেছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সম্ভবত তার নাম, লোকাল গভর্নমেন্ট পদত্যাগের গুঞ্জন এবং তার উপদেষ্টার দাবি, মানে দাবি ছিল যে তার পদত্যাগ করতে হবে। তখনও কিন্তু উনি তাকে পাশে বসিয়ে রাখছেন। এটা ডক্টর ইউনূসের কথা আমি বলছি। এরপরে খলিলুর রহমান, সেম জিনিস ঘটলো যে খলিলুর রহমান থাকলেন, খলিলুর রহমানকে উনি বললেন যে যৌথ ঘোষণাটা দাও। তো এটা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এক ধরনের বার্তা হতে পারে, যদি উনি এটা স্পষ্ট করেন নাই। ক্যান্ডিড মানুষ, অনেক খোলামেলা কথা বলেন, বাট এই বিষয়ে বলেন নাই। বাট এটা একটা বার্তা যে তুমি যাদের পদত্যাগ চাও, আমি সেই পদত্যাগ করাচ্ছি না, তারাই আমার জন্য কাজ করবে। সম্ভবত
এই লোকেরা ডক্টর ইউনূসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন উপদেষ্টা পরিষদে, কারণ তার উপদেষ্টা পরিষদে কিন্তু অল্টারনেটিভ লোকজন আছে যারা পলিটিক্স বোঝে, এরকম লোকজন আছে যারা এই আলোচনায় থাকতে পারতো, এরকম লোকজন আছে যারা এই যৌথ ঘোষণায় থাকতে পারতো, এরকম লোকজন আছে। সেখানে উনি যখন এই দুজনকে দুইটা আলোচনায় রাখলেন, তাতে এটা বলা যায় যে উনি বলছেন, ওনার বার্তাটা হলো স্পষ্ট। আমি যেটা বুঝি, আমার কাছে মনে হয় ওনার বার্তা স্পষ্ট, তুমি যাই বলো আমি এদেরকে পরিবর্তন করছি না, সুতরাং নোবডি উইল রিজাইন। তো এই ক্ষেত্রে বিএনপিকে তাহলে আপোষে যেতে হয়েছে, অথবা আপাতত সরে আসতে হচ্ছে দাবি থেকে, সেই বার্তাটা উনি দিয়েছেন। এটা একটা কঠোর বার্তা হলেও হতে পারে। আমি একটু যুক্ত করতে চাই, সেটা হলো যে শহীদ ভাই যেটা বললেন যে উনি পাশে রেখেছেন, আমি তো মনে করি যে আমি শুরুতে যেটি বলছিলাম যে প্রধান উপদেষ্টা কিন্তু রাজনীতি, তার রাজনীতিটাতে সে অনড় আছে এবং সে সবসময় একটি রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও রাজনীতিটা খুব সুন্দরভাবে করছে। আপনি যাদের বিরুদ্ধে যাদের পদত্যাগ চাইলেন, প্রথমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বললেন, উনি তাকে রেখে দিলেন, অন্যদেরকে না রেখে ওনাকে রেখে দিলেন। উনি বললেন যে তোমরা যাদেরকে সরাতে বলো তারাই আমার পাশে থাকবে। উনি একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এটি কিন্তু অঘোষিত চ্যালেঞ্জ আমি বলবো, যে না তাদেরকে আমি তাকেই পাশে রাখবো, তুমি যাকে সরাতে চাও সে আমার পাশে থাকবে, আই উইল ডিসাইড কে থাকবে কে থাকবে না সেটা আমি, তুমি ওকে সরাতে বলেছো না, ওকে আমি আরও কাছে নিয়ে আসলাম। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন এই যে খলিলুর রহমান সাহেবের কথা বললেন, খলিলুর রহমান সাহেবকে ওনারা যেখান থেকে দাবিটা আসলো, যারা দাবিটা করলো তাদেরকে পাশাপাশি বসিয়ে ওনার ডিক্লারেশনটা দিলেন। তার মানে কি? তার মানে হলো উনি ওনার জায়গাগুলোতে একেবারে অনড় রয়েছেন। হ্যাঁ, তো সেই কারণেই এই যে নির্বাচনের যে কথাটা উনি বলেছেন যে সংস্কার এবং বিচার প্রক্রিয়া যদি পর্যাপ্ত পরিমাণ বা পর্যাপ্ত অগ্রগতি হয় তবে আগামী রমজানের আগে নির্বাচন। তো এইখানটাতে কিন্তু উনি ওনার খেলাটা উনি এখনও স্পষ্ট করে দিয়েছেন। উনি কিন্তু ওই এপ্রিলের যে নির্বাচন সেটি থেকে কতটুকু সরেছেন আমার কাছে কিন্তু সন্দেহ সংশয় রয়েই যায়। সেখানে তো রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও নির্বাচনের আগে দাবি উঠতে পারে যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনে সেই সুযোগটা থাকবে কিনা, সে আলোচনায় ফিরতেছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সুলতান মাহমুদ, যে আলোচনায় আমরা ছিলাম, যেহেতু ইতিমধ্যেই দুই দল 6 জন উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছে, সেই জায়গা থেকে নির্বাচনের আগে আসলে এ ধরনের বিতর্ক আরো উস্কে দেবে কিনা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের, কিংবা কার অধীনে নির্বাচন হবে, নিরপেক্ষ সরকার নাকি অন্তর্বর্তী সরকার, সেই প্রশ্নটিও সামনে আসবে কিনা? ধন্যবাদ। আমি আপনাকে বলি যে এই প্রশ্নটি সামনে আসবার আরেকটি অনুষঙ্গ আমাদের সামনে আছে, সেটি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধান থেকে মুছে ফেলা হয়েছিল বা সেটিকে কিল করে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু আবার ফিরে এসছে। অতএব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যদি ফিরে যাওয়ার কোনো আগ্রহ, উদ্যোগ বা অভিলাষ থাকে বা দাবি উঠে আসে, জোরালো দাবি উঠে আসে, তার মাধ্যমেও কিন্তু নির্বাচন অনুষ্ঠানের একটি বিষয় আমরা সামনে দেখতে পাচ্ছি। এই কারণে আমি বলবো যে দেখেন, দাবি যত জোরালো হবে দুই পক্ষ থেকে, এক পক্ষ থেকে যখন 3 জনের কথা বলা হচ্ছে, অপর পক্ষ থেকে বিশেষ করে এনসিপির পক্ষ থেকে আবার অন্য 3 জনের কথা বলা হচ্ছে। যদিও আমি বলি এনসিপি হলো এই নির্বাচন, এই যাদের পদত্যাগের দাবি তুলেছে, এনসিপি কিন্তু তাদেরকেই বসিয়েছে, তাদের সাথে কথা বলেছে, তাদেরকে এনেছে, ইনভাইট করেছে উপদেষ্টা পরিষদে, তাদেরকে সম্পৃক্ত করেছে। এনসিপি নেপথ্যে থেকে, তখন তো আর এনসিপি ছিল না, যারা জুলাই আন্দোলনের অগ্রভাগের নেতা ছিল, তারা নানানভাবে এই তালিকা তৈরি করেছে এবং সরকার বা উপদেষ্টা পরিষদ গঠনে নেপথ্যে থেকে তারা কাজ করেছে। আজকে তারা তাদেরই পদত্যাগ চাইছে। আমি একটি কথা আগে ভাগে বলে রাখি আপনাদেরকে, দেশ টেলিভিশনের মধ্য দিয়ে, নির্বাচন যত ঘনিয়ে আসবে এই সরকারের সবচেয়ে বড় সমালোচক হবে এনসিপি এবং এই সরকারের বিপক্ষে, এই সরকারের যদি বলেন যে এই সরকারের পদত্যাগ চাই এরকম দাবিও আসতে পারে, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই এরকম দাবিও আসতে পারে, এবং সেটি আসবে যখন এই এনসিপি নামক সংগঠনটি, আমি তো রাজনৈতিক দল বলছি না এটি এখনো পর্যন্ত সংগঠন, কারণ রাজনৈতিক দল হওয়ার জন্য যে শর্তগুলো সেগুলোর ধারে কাছেও এখনো হাঁটতে পারেনি। যদিও তারা বলছে ইলেকশন কমিশনের যে রুলস বা রোডম্যাপ যেটি বা ইলেকশন কমিশনের যে শর্তগুলো আছে সেই পথে তারা হাঁটছে। আমি বলবো
এনসিপি অন্যদিকে সম্পৃক্ততার চেয়ে তারা যদি সত্যিই রাজনীতি করতে চায়, রাজনৈতিক দল হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আগে রাজনৈতিক দল হবার যতগুলো শর্ত আছে সেগুলো পূরণ করা। সে আলোচনায় না গিয়ে আমি যেটি বলছিলাম যে যখনই সরকার তাদের দাবিগুলো মানবে না, বা যদি বলেন যে আপনি এই যে উপদেষ্টা পরিষদ তাদের পদত্যাগের কথা, আপনি যদি বলেন যে গণভোটের কথা, যদি বলেন স্থানীয় সরকার নির্বাচনের কথা, আগে এই যে কতগুলো দাবি তাদের আছে, সেই জায়গাগুলো থেকে যদি তারা না সরে আসে, বা নির্বাচন যেটিকে প্রধান উপদেষ্টা বলেছেন পর্যাপ্ত সংস্কার এবং বিচারের যদি অগ্রগতি না হয়, এখন এই পর্যাপ্তটাকে কোন জায়গায়, এখন প্রধান উপদেষ্টা বলেছেন পর্যাপ্ত, এখন তার মিনিং এই এনসিপি বা বিরোধী যারা আছেন তারা কোনটাকে এই বেজমার্ক ধরবে যে এটির ডেফিনেশন হচ্ছে পর্যাপ্ত। তো সেটি যখন না হবে তখন তার মধ্যে যদি ইলেকশনের শিডিউলটা হয়ে যায়, যদিও গত কদিন ধরে বলা হচ্ছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ হয়তো তফসিল ঘোষণা করা হতে পারে, বা আজকে যতটুকু জেনেছি যে ইলেকশন কমিশন আজকে ঈদের ছুটির পরে আজকে বৈঠক ডেকেছে, কমিশনের বৈঠক করেছে বা কমিশনের সাথে আলাপ আলোচনা করেছে, তাদের কি কি প্রকিউরমেন্ট করতে হবে, তাদের কি কি প্রস্তুতি নিতে হবে, সেরকম একটি বৈঠকও আজকে করবার কথা। এখনো পর্যন্ত হয়েছে কিনা আপডেট জানতে পারিনি। তো সেই ক্ষেত্রে যদি ইলেকশনটা কাছাকাছি চলে আসে এবং সেই সময় যদি বেঁকে বসে, তখন কিন্তু একটি বিষয় খুব সামনে চলে আসবে। এই সরকার যখন বিতর্কিত হয়ে যদি বিতর্কিত করে ফেলে যারা সরকারকে বসিয়েছে, এবং অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো, তারা আজকে এখন যেটি বিএনপির কথা বলছে একপক্ষীয় বা পক্ষপাতমূলক হয়েছে, জামাত ইসলামী যেদিনকে জয়েন্ট স্টেটমেন্ট হলো তার পরের দিনে পত্রিকায় আপনারা খেয়াল করে দেখবেন যে খুব ওয়েলকাম করেছে বা সাধুবাদ জানিয়েছে সেটিকে। একদিন পরেই আমরা তাদের স্টেটমেন্ট বা জামাতের আমিরের বক্তব্য দেখলাম তারা পক্ষপাতদুষ্ট বলছে, একপক্ষীয় বলছে। তো এখন এই ক্ষণে ক্ষণে যখন বদলাবে রাজনৈতিক আকাঙ্ক্ষা বা রাজনৈতিক দাবিগুলো রাজনৈতিক দলগুলোর, তখন কিন্তু সরকার বিপাকে পড়বে। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে সরকার শেষ পর্যন্ত এই সরকারের অধীনে নির্বাচনটি আদৌ কতখানি হবে বা হতে পারবে, যদি সবাই সবার জায়গা থেকে এরকম গো ধরে বসে থাকে, সবাই যদি ঐক্যবদ্ধ বা ঐক্যমত্যে পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু এই সরকারের অধীনে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সেটি যেমন সেই টাইম ফ্রেম সর্বশেষ যে ঘোষণাটা এসছে সেই সময়ের মধ্যে নির্বাচন করাটা দুরূহ হবে। আর সেটি যদি দুরূহ হয়ে যায়, সরকার যদি এখান থেকে পিছু হটতে হয়, তাহলে কিন্তু এই সরকার বা নির্বাচনকালীন সরকারে কারা আসবে, এই সরকারই থাকবে না অন্য কোনো সরকার আসবে, সেটি বড় ভাবনার বিষয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবু আলম শহীদ খান, একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনি দেশ সন্ধে এসেই বলেছিলেন যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছিলেন, আমরা নানামুখী আলোচনা দেখেছিলাম এবং সমালোচনার ঝড় দেখেছিলাম সেই সময়টায়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন তিনি জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে পদত্যাগ করবেন, ইন্টারপোলের মধ্য দিয়ে তিনি ফিরিয়ে আনবেন। সেই সঙ্গে 3 উপদেষ্টাকে নিয়ে আমরা দেখলাম তদন্ত কমিটি পর্যন্ত গঠন হলো। সবশেষ যে আপডেট আমরা দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন, কিন্তু ঝড় কি থেমে গেল? কোনো ঝড় নাই তো এখন, ওই 2 দিন 3 দিনের একটা ঝড় ছিল এবং এটা একটা নাটকীয় ঝড়। এবং যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলে ফেললেন যে আমি পদত্যাগ করে ফেলবো, তো সেদিন আপনাকে আমি বলেছিলাম যে উনি পদত্যাগ করবে না, এবং এটা এখন সত্য হলো। আপনি এখানেই বলেছিলাম এবং এটা সত্য, এবং উনি পদত্যাগ আসলেই করবেন না, কারণ উনি এটাকে একটা নাটকীয় রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, রূপটা দেওয়া হয়ে গেছে। এবং 3 জন কর্মকর্তা ইতিমধ্যে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, ইতিমধ্যেই তাদেরকে শাস্তিটা উইথড্র করা উচিত ছিল, কেন ফিরে আসছেন যেহেতু। এবং তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো তাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা উচিত ছিল, এখনও গ্রেপ্তার করেনি, তিনি তার বাসায় আছেন। তো এইসব যে আইনানুগ কাজ সেটা তারা করতে পারতেন। আর 3 উপদেষ্টা নিয়ে আবারও যে কি বিদেশি সংস্থার সাহায্য, ইন্টারপোল তো এমন একটা জিনিস, রেড অ্যালার্টকারী জারি করতে পারে, এখন পর্যন্ত কাউকে ধরে কোথাও পাঠাতে পারে নাই। ইন্টারপোলের মাধ্যমে আমরা অন্য দেশ, আমাদের দেশ খুব কম ব্যবহার করেছে, এই রেড অ্যালার্ট দিয়ে কিছু হয় না। এগুলো সব বাদ কি বাদ, কথার ফুলঝুরি। এবং রাজনীতিবিদরা এইসব কথা বলতে ভালোবাসেন। এখন দেখছি যারা রাজনীতিবিদ নয়, যারা উপদেষ্টার পজিশনে আছেন, রাজনীতি করেন না, তারাও এরকম রাজনৈতিক কথাবার্তা বলেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার এখন ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা দেওয়া উচিত। এখন উনি দিবেন কিনা সেটা তো উনার বিষয়, কিন্তু উনাকে ব্যাখ্যা দিতে হবে যে উনি কেন এই কথাগুলো বলেছিলেন, কেন কর্মকর্তাদের শাস্তি দিলেন, এবং 3 উপদেষ্টা এখনও কোনো রিপোর্ট কেন পেশ করলো না। কারণ ওরা তো সারাদিন কাজ করেন এবং সবাই রাত্রে 11টা থেকে রাত 3টা পর্যন্ত খুব অ্যাক্টিভ থাকেন। ফেসবুক গভর্নমেন্ট বলে এটাকে কেউ কেউ,
আগে বলতো এনজিওগ্রাম গভর্নমেন্ট, মানে এনজিও ছিল আর গ্রামীণ ছিল, এখন বলে ফেসবুক গভর্নমেন্ট, মানে সব রাতে 11টার পরে দেখবেন বিভিন্ন স্ট্যাটাস, এবং সেসব স্ট্যাটাস আবার মাঝে মাঝে মুছে ফেলেন তারা। কিন্তু তার আগেই মানুষজন তো অনেক এখন মোটামুটি চালাক বলতে পারেন, বা ইন্টেলিজেন্ট বলেন তাদেরকে, তারা সবসময় স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছে। কারণ আপনি মুছেন তারপর স্ক্রিনশটটা চলে আসে। এই যে আপনার লন্ডনে যা হলো স্টারমারের সাথে বৈঠক, এই বৈঠকের আগে থেকে ঠিক করলেন না, তারপরে একটা মিথ্যা কথা বললেন আমাদের প্রেস অ্যাডভাইজার বা প্রেস সচিব যিনি, তাকে আমি অ্যাডভাইজার বলি কেন, তার কথাবার্তা আমার অ্যাডভাইজারের চেয়ে কমে বললে তার প্রতি আমার অসম্মান হবে, কারণ তিনি যে স্টাইলে কথাবার্তা বলেন, মোর দেন অ্যাডভাইজার। তো উনি যেসব কথাবার্তা বললেন, তারপরে এবার বলছেন যে এইবার প্রথম শুনলাম যে তার নাকি একটু মিস্টেক হয়েছে। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টারও এরকম হবে, একটু মিস্টেক হয়েছিল। কারণ আব্দুল হামিদ সাহেবকে নিয়ে যা যা বলা হয়েছে, এটাতে তার তো কোনো অপমান হলো না। তিনি ফিরে না আসলে হয়তো আমরা বুঝতে পারতাম যে না তিনি পালিয়ে গেছেন, তিনি তো পালিয়ে যান নাই। সুতরাং তিনি এসেছেন, দেশে আছেন। আমাদের যদি আইনগত কোনো প্রক্রিয়া তার সাথে করতে হয় আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এইসব নিয়ে খামাখা জল ঘোলা করার দরকারটা ছিল না। এবং সেই সব কারণে আপনি ওই যেটা হয় যে কথাবার্তা শুনলেই মানুষের আস্থা থাকে না, বিশ্বাস থাকে না, এটা হবে, এটার এই শর্ত, অমুক শর্ত, তমুক শর্ত। এই এনসিপির কথা তো উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা সবসময় শুনছেন। সুতরাং এনসিপি কি বলবে, উনি লন্ডনে কি হলো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হবে যে এখানে এনসিপি কি করছে, যদিও এনসিপির কোনো এখন। আপনি বলছেন যে প্রধান উপদেষ্টা সবসময় এনসিপির কথা শুনছেন, ওদিকে সুলতান মাহমুদ কিছুক্ষণ আগে বলছিল যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে সরকারের প্রতি এনসিপি সমালোচনা তত বাড়বে। আমি যদি সাম্প্রতিক লন্ডন বৈঠক নিয়ে এনসিপির নেতাকর্মীদের কিছু প্রতিক্রিয়া তুলে ধরি, যেমনটি বলা হচ্ছে যে একটি দলের সঙ্গে আলোচনায় নির্বাচনের তারিখ চূড়ান্ত হতে পারে না, বিদেশের মাটিতে নির্বাচনের সিদ্ধান্ত অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা, ফেব্রুয়ারিতে নির্বাচনের আভাসকে হতাশাজনক বলছে এনসিপি। এই জায়গা থেকে আসলে সামনের রাজনৈতিক মেরুকরণটা কি জটিলতার দিকে যাচ্ছে? এগুলো সবই রাজনৈতিক ড্রামার অংশ, নাটক। বেলি রোডে আমরা আছি এখন, বেলি রোডে ড্রামা চলছে মনে করেন। উনিও কাছাকাছি থাকেন, তো বেলি রোডে আমাদের অনেক নাট্যমঞ্চ আছে না, যেখানে অনেক ড্রামা হয়। সুতরাং এগুলো সব ড্রামা। আপনি যখনই ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলেন, ওটা সত্যি কিনা এখন আমরা জানি না, কারণ উনি তো কিছু বলেন নাই, তখনই কিন্তু এনসিপি লোকেরাই আবার দৌড়ে গেল, বা উপদেষ্টারা দৌড়ে গেল, যারা এনসিপির সাথে কানেক্টেড হবেন, ভবিষ্যতে সম্ভাবনা আছে, অলরেডি কাজ করছেন। আমরা নাহিদ ইসলামের বড়াতেই প্রথমে শুনেছিলাম যে তিনি দৌড়ে গেলেন যে পদত্যাগ করা যাবে না। তো সুতরাং এখন ওনারা যা করছেন এটা একটা ড্রামার মতো ধরতে পারেন, এবং রাজনীতিতে অনেক ড্রামা হবে ভবিষ্যতে, আরও ড্রামার জন্য আমরা অপেক্ষা করি। শুধু লন্ডন ঘোষণা দিয়ে সব কিছু শেষ হবে না, এখন যে বৈঠক হবে সেখানেও অনেক কিছু হবে, এরপরে অনেক কথা নিয়ে আলোচনা হবে, এবং ফাইনালি দেশে আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে এর অধীনে একটা নির্বাচন হবে কিনা, এটা খুবই সন্দেহজনক জায়গায় দাঁড়িয়ে গেছে। কারণ ডক্টর ইউনূস সাহেবকে অনেকেই এখন অভিযুক্ত করছেন যে তিনি একটা রাজনৈতিক দলকে সাহায্য করছেন, যেমন ছাত্রদের রাজনৈতিক দলের ব্যাপারে তিনিই তো উৎসাহিত করেছেন, এবং তিনি নিজেই এটা বলেছেন, বিদেশের মাটিতেই বসে বলেছেন। তারপরে তাদের যে দাবি দেওয়া, তাদের আন্দোলনের প্রকৃতি, এবং তারা যখন কিছু বলে তখন সেই সব ব্যাপারে অনেক নমনীয় হয়ে সরকার সিদ্ধান্ত নেয়। সুতরাং এনসিপির প্রতি বর্তমান উপদেষ্টা পরিষদের যে একটা প্রত্যক্ষ পরোক্ষ বা একটা রিমোট সমর্থন আছে, এটা তো জনগণ জানতে পারছে, এবং রাজনৈতিক দলগুলো এগুলো তুলে ধরবে। আর যেহেতু পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেছে, সুতরাং কিন্তু আমরা এখন একেবারে খুবই ভালো অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার অধীনে যেতে পারি, এবং তত্ত্বাবধায়ক সরকার করলেই 90 দিনের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব। আমাদের এত ডেট দরকার নেই, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন। আপনি তত্ত্বাবধায়ক সরকার করলে তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে এই দেশে নির্বাচন করে দিতে পারে, এবং এটা 91, 96, 2001, 2008 প্রমাণিত হয়েছে। 2008 মিলিটারি ব্যাক্ট 91, 96, 2001 এটা প্রমাণিত হয়েছে। সুতরাং এটা করা সম্ভব, কিন্তু আপনি তো গ্যাজেট নোটিফিকেশন করি নেই। এই আন্দোলনের মূল দাবি যদি বলি, মানে এটা তো কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন ছিল, বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল, তাদের আন্দোলনের মূল বিষয়টাই ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা উৎসব মুখর, ভয়ভীতিহীন নির্বাচন করা, যেখানে জনগণ ভোট দিতে পারবে, জনগণের ভোট কেউ কেড়ে নিতে পারবে না, রাতের বেলা ভোট হবে না, সেখানেই গণনা হবে এবং সেখানেই ডিক্লারেশন হবে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা অ্যাপিল করেছে। সেই অ্যাপিল প্রমাণ করে যে তারা তাদের এই মেয়াদটাকে বাড়াতে চায় বৃদ্ধির জন্য, কারণ একটা গেজেট নোটিফিকেশন করলেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। এখন ডক্টর ইউনূস সাহেব যদি রাজনীতিতে উৎসাহী হন, আমি চাই যে উনি রাজনীতি আসুন। বাংলাদেশে একটা তৃতীয় রাজনৈতিক ধারা গড়ে তোলার সুবর্ণ সুযোগ এসেছিল,
উনি যদি রাজনীতিতে আসেন এনসিপিকেই উনি লিড দিতে পারেন অথবা অন্য কোনো দল করতে পারেন, এবং উনি যদিও যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা এমন কোনো সম্ভাবনার কথা নাকচ করেছেন, নাকচ করেছেন, তাহলে তো আমাদেরকে একটা নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বোঝানোর ব্যাপারে আরো আন্তরিক, আরো সদিচ্ছা থাকতে হবে। সেই আন্তরিকতার সদিচ্ছা নিয়ে অনেক প্রশ্ন উদ্ভব হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এবং যারা নির্বাচনের ব্যাপারটাকে ডিলে করতে চায় তাদের জনসমর্থন কিন্তু এখনো ডাবল ডিজিটে পৌঁছে নেই। কারো কারো তো 0.01%, আর কারো কারো হয়তো 5-6%, তো ডবল ডিজিটেই পৌঁছে নেই। তারা কিন্তু এগুলো ডিকটেট করার চেষ্টা করছে। তাহলে ডিকটেশনটা কে দেবে? আমরা বারবার জনগণের কথা বলবো, তাহলে জনগণ কি চায় এটা কিভাবে প্রমাণিত হবে? আইদার জনগণকে ভোট দিতে হবে, অথবা জনগণের প্রতিনিধিত্ব করে এরকম রাজনৈতিক দল তাদেরকে তাদের কথাবার্তা, তাদের প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে এবং একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে। অবশ্যই ঐক্যমত্য জরুরি, এবং ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমি এটাও মনে করি যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হওয়া উচিত, আগামী নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের 5, 7, 10টা নির্বাচন হওয়া উচিত। তাহলে যদি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কিছু উন্নতি হয়, এবং নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এর মধ্যে বুঝে নেবেন যে তাদেরও কিছু সংস্কার করতে হবে। শুধু বাইরের সংস্কার করলে তো হবে না, সংস্কার তো রাজনৈতিক দলের অভ্যন্তরে করতে হবে। সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার নিজেকেও করতে হবে, কারণ তারাও অনেক কিছু করছেন যেটা মনে হয় যে তারা ঠিক করছেন না। আমরা যখন ত্রয়োদশ নির্বাচনের কথা বলছি আবুল শহীদ খান, আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের শুরুর সময়টা থেকে যদি এখন অবধি আমরা তুলে ধরি, আমরা দেখছি যে এক ধরনের প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় আসলে গ্রহণযোগ্য কিংবা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কতটা চ্যালেঞ্জিং? এটা সরকারের সদিচ্ছা। গভর্নমেন্ট অফ দ্য ডে যা চায় সেরকম হয়। 91 সালে যখন নির্বাচন হয়েছিল, শাহাবুদ্দিন সাহেব এসে কি সমস্ত প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করে দিছিল নাকি? আপনার উদাহরণ হিসেবে বলি, জেনারেল এরশাদ যখন ক্ষমতা নেন তখন উনি 1982 সালে স্পেশাল বিসিএস করে 650 জন ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগ করেছিলেন। তারপরের বছর 84 সালে 550 জন, তারপরের বছর 450 জন, 1650 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন যারা সরাসরি নির্বাচনের কাজে যুক্ত থাকে। একজন ম্যাজিস্ট্রেটকেও সরাতে হয়নি। তো তারা তো নির্বাচন করেছে 91 সালে। 96 সালে 12 জুন একটা নির্বাচন হয়েছিল, তার আগে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল। তো 15 ফেব্রুয়ারি যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছেন তাদের 5%কেও হাবিবুর রহমান সাহেব সরান নেই। তো সেম জিনিস হয়েছে। আমরা বলি 15 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাররা ছিল না, বাট 15 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। 15 ফেব্রুয়ারি নির্বাচন এবং পার্লামেন্ট গঠন না হলে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হতো না। ঠিক আছে, তো তাহলে ওই মানুষগুলাই একটা নির্বাচন করেছিলেন এবং নির্বাচনটা সবাই অ্যাকসেপ্ট করেছিলেন। 2001-এও আমরা নির্বাচন অ্যাকসেপ্ট করছি। বেশি সংখ্যক মানুষকে পরিবর্তন করতে হয়নি। লতিফুর রহমান সাহেব মাত্র 12 জন সচিব আর কিছু ডিসি, কিছু এসপি, কিছু উপজেলা মানে নির্বাহী অফিসার, ওসিকে পরিবর্তন করেছেন। সুতরাং এখন যে অবস্থা আছে এই মুহূর্তে, নির্বাচন কমিশনকে যদি বলা হয় তোমরা নির্বাচন করো, নির্বাচন কমিশন এবং সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকারের মেসেজ যদি ক্লিয়ার হয়, এই মুহূর্তে আগামী 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমি ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন এইসব নিয়ে আলোচনা করতে চাই না। আপনার নির্বাচনের সদিচ্ছা থাকলে আগামী 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব, এবং ওই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাদেরকে নির্বাচিত করবে, যাদেরকে ভোট দেবে, তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেন। লেট আস সি যে তারা কীভাবে তাদের দায়িত্ব পালন করেন। অতীতে স্বৈরাচার ছিলেন, অতীতে খুনি ছিলেন, অতীতে দুর্নীতিবাদ ছিলেন, এসব কথা বলে আপনি আপনার সামনে কি দিচ্ছেন? আমার সামনে তো কিছু অল্টারনেটিভ নাই যাদেরকে মানুষ নির্বাচিত করবে। আপনারা যদি এত ভালো হন তাহলে নির্বাচন দেন। নির্বাচন যেটা বারবার বলতো শেখ হাসিনা, যেটা বলতেন যে উন্নয়ন হয়েছে, জনগণ আমাকে চায়, তো তখন বিএনপি এবং অন্যান্য দল বলেছে না যে আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনার পপুলারিটি যাচাই করেন। তো এখন একই কথা আমি আবার বলবো যে ঠিক আছে, দেশে একটা নিরপেক্ষ, উৎসবমুখর, ভয়ভীতিহীন নির্বাচন হোক, সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকের জনপ্রিয়তা যাচাই হোক। ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান। সুলতান মাহমুদ, একটি ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে দ্বিদলীয় রাজনীতি দেখেই অভ্যস্ত। আমরা যখন ত্রয়োদশ নির্বাচনের আলোচনা আনছি তখন আসলে এই প্রশ্নটা নিশ্চয়ই খুব প্রাসঙ্গিক যে এবার জনগণের কাছে উত্তম বিকল্প থাকবে কি? ধন্যবাদ। এখন উত্তম বিকল্প বলতে আপনি যদি দ্বিদলীয় রাজনীতির কথা যেটি বলছেন, আসলে এখানটাতে বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশের কথা আমরা বলে থাকি, বিশেষ করে বিএনপি বলে থাকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা, এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম যেটি হয়েছে, এবারের লড়াই সংগ্রামটা ভিন্ন। এবারের লড়াই সংগ্রাম কিন্তু সূচনা হয়েছিল আপনার কোটা আন্দোলন থেকে। তো কোটার বৈষম্য দূর করবার জন্য সেখানে কোনো রাজনীতি ছিল না।
যারা এই কোটা আন্দোলনটা করেছিল। কিন্তু এই কোটা আন্দোলনের পেছনে রাজনৈতিক দলগুলো নানান নিগৃহ নিষ্পেষণ নির্যাতনের মুখে যারা পিছু হটে গিয়েছিল তারা এখানটাতে সামিল হয়ে এই আন্দোলনকে বেগবান করেছে এবং আগের সরকারের পতন ঘটিয়েছে। এখন যে আপনি দ্বিদলীয় বা বিকল্প রাজনৈতিক বা অন্য রাজনৈতিক দল এখানে চ্যালেঞ্জ হিসেবে আসবে কিনা, এখন এইখানটাতে একটি পক্ষ তো বিএনপি সরব আছে, এখানটাতে অপরপক্ষ আপনি এখানটাতে যদি আপনি যেভাবে বলতে চাইছেন এখানে সংস্কার বলেন বা বিচার প্রক্রিয়ার কথা বলেন, সেখানে আওয়ামী লীগ আসতে পারছে না। আওয়ামী লীগের আসার সুযোগটা খুবই সংকীর্ণ আমার কাছে মনে হচ্ছে। যদিও তাদেরকে নিষিদ্ধ করে নাই বা তাদের নিবন্ধনও এখনো পর্যন্ত বাতিল করে নাই। এবং যুক্তরাজ্যে আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টাও প্রশ্ন রেখেছে যে বিতর্ক হলো আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল কিনা। হ্যাঁ, তো আওয়ামী লীগ রাজনৈতিক দল তো অবশ্যই, এটিকে আপনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। আপনি এটাকে যুক্ত করেছিলেন যে তারা কি এভাবে তরুণদের খুন করতে পারে, গুম করতে পারে, টাকা চুরি করতে পারে? সেই প্রশ্নটি প্রধান উপদেষ্টা করতেই পারেন। সেটি শুধু প্রধান উপদেষ্টা না, যে কেউ এই প্রশ্নটি করতে পারেন। একটি রাজনৈতিক দল যারা গণতন্ত্র চায়, দেশের উন্নয়ন চায়, দারিদ্র্য বিমুক্ত বাংলাদেশ চায়, যে তাদের সেই যারা এই দাবিগুলো করে তাদের পক্ষে এরকম তরুণদের মারতে পারে কিনা, সেটি তো আপনি অনেক পেছনে ফিরে যেতে হবে। আপনি পেছনের অতীতের আপনি 52, 66, 69 আপনি যদি আন্দোলনের কথা বলেন, সেই সময় 52 আন্দোলনে কাদেরকে মেরেছে? তরুণদেরকেই মেরেছে। ভাষা আন্দোলনকে তরুণরাই যতগুলো আন্দোলন এসছে সব জায়গায় তরুণরাই বুক চিতিয়ে দিয়েছে। তো এর মানে এই নাই যে তারা গণতন্ত্র চায় নাই বা কোনো। ধন্যবাদ জানাচ্ছি সুলতান মাহমুদ। আবু আলম শহীদ খান, দু লাইনে আপনারও মন্তব্য নিতে চাই যে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে ত্রয়োদশ নির্বাচন। নির্বাচন আসলে আমরা বুঝতে পারবো, বাট নির্বাচন যদি আওয়ামী লীগের অংশগ্রহণ বা ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে ওই একটা প্রশ্ন থেকে যাবে। কারণ আওয়ামী লীগকে আপনি যতই কমান, যাদের 35-40% সাপোর্ট ছিল, আপনি কমাতে না হয় 20% না হবেন, সেই 20%ও এখন কিন্তু অনেক দলের চেয়ে বেশি। সুতরাং আপনাকে ওই জায়গাটাতে একটা রিকনসিলিয়েশনের জায়গা আছে কিনা সেটা চিন্তা করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।